This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেমনটা বললাম প্রেস কর্নারে দিনের সবথেকে বড় খবর নিয়ে এই মুহূর্তে রয়েছে আমরা দুজনা। শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, বহু প্রতীক্ষিত যে রদবদল, সেই রদবদল কি তৃণমূলে আসন্ন? ফেব্রুয়ারিতেই রদবদল হতে পারে তৃণমূল কংগ্রেসের অন্দরে, একথা জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজো মিটে গেলেই দলের রদবদলের সম্ভাবনা। এই মুহূর্তে সহকর্মী সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায় দলের একেবারে ঘনিষ্ঠ মহলে যে মনোভাব ব্যক্ত করেছেন, তৃণমূলে সেই বহু প্রতীক্ষিত রদবদল এবার কি আসন্ন? দীপ, চয়নিকা, প্রথমেই যেটা জানাই যে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন। তিনি গত পরশুদিন মুর্শিদাবাদে এবং গতকাল মালদায় তার নির্ধারিত কর্মসূচির পরে দলের বিধায়ক এবং জনপ্রতিনিধি নেতাদের সঙ্গে একটি বৈঠক সেরেছেন। মুর্শিদাবাদেও সেরেছেন, মালদাতেও সেরেছেন। এই মালদা এবং মুর্শিদাবাদের রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেছেন, সরস্বতী পূজা মিটলেই রদবদল তৃণমূল কংগ্রেসে। ফেব্রুয়ারিতে সরস্বতী পূজা মিটলেই এই রদবদল হবে। রদবদল তিনি নিজে করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেছেন রদবদল আমি নিজে করব, এবং বলেছেন যে ব্লক এবং জেলা স্তরে রদবদল হবে তা তিনি নিজে করবেন। এবং একই কথা প্রতিধ্বনিত করেছেন মালদার জনপ্রতিনিধিদের সঙ্গে যখন অনুষ্ঠান শেষে মঞ্চের পেছনে তিনি বসেছেন। সেখানে বলেছেন তিনি, আমি সংগঠন দেখব। তোমাদের মনে থাকবে এই একই কথা সুব্রত বক্সির যে কন্টাই নিয়ে বৈঠক, কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, সেখানেও কিন্তু মোবাইল ফোনে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আছি, আমি সংগঠন দেখব, 10 বছর চালাবো। এই কথা কিন্তু তিনি বলেছিলেন। সেটাই কিন্তু প্রতিধ্বনিত করলেন মুর্শিদাবাদ এবং মালদায়। অর্থাৎ একটা কথা জিজ্ঞেস করি, যে এই যে রদবদল আসন্ন যার কথা তুমি বলছো, যে এক্সক্লুসিভ রিপোর্টের কথা TV9 বাংলা প্রেস কর্নারে ব্রেক করলো, সেই রদবদলের কোনো কাঠামো, তার একটা আজ কি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? মানে নতুন দায়িত্বে কারা আসবেন, কাদের দায়িত্ব ছেঁটে ফেলা যেতে পারে, এমন কোন সূত্র মারফত খবর কি এখনো পর্যন্ত তোমার কানে এসেছে? দীপ, দেখো একটা কথা, যে রদবদলের বিষয়টা নিয়ে প্রথম বলেছিলেন, সম্ভাবনা তৈরি করেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2রা জানুয়ারি সেবাশ্রয় প্রকল্পের দিন ও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রদবদল হবেই। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও কিন্তু 2020-তে রদবদল করেছিলেন। আইপ্যাকের কাছ থেকে সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে, পারফরমেন্সের ভিত্তিতে হয়েছিল রদবদল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি ফর্মুলায় রদবদল করবেন এটা এখন নিশ্চিতভাবে দেখবার। কিন্তু রদবদল তিনিই করছেন, এবং জেলা এবং ব্লক স্তরে রদবদল আসছে ফেব্রুয়ারিতে। এবং একই সঙ্গে গতকালই আমরা একটি খবর করেছি যে ফেব্রুয়ারিতেই ইন্দোরে একটি কর্মসমিতির বৈঠকও মমতা বন্দ্যোপাধ্যায় ডাকতে চলেছেন। অর্থাৎ ফেব্রুয়ারি, সেখানেই কিন্তু বোঝা যাবে যে রদবদলের অভিমুখটা ঠিক কোথায়। একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। যে খবর তুমি ব্রেক করলে, আরো একবার দর্শকদের মনে করে দিই, গত 2 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পে যখন তিনি চালাচ্ছিলেন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অন্দরে রদবদল নিয়ে তিনি কি মন্তব্য করেছিলেন? সাংগঠনিক রদবদল তো হবেই, ঠিক সময় হবে। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। যারা গাছ, তোমার নাম কি ফলেই পরিচয়। আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ। তো আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। একটু সময় লেগেছে, কিন্তু ঠিক হবে। সে আমি বলতে পারবো না, সে তো দলনেত্রীর সিদ্ধান্ত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সরস্বতী পুজো মিটে গেলেই তৃণমূলের অন্দরের রদবদল। মুর্শিদাবাদের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা এবং ব্লক স্তরে রদবদলের বার্তা, তিনি তৃণমূলের শেষ কথা আরো একবার বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। সংগঠন আমিই দেখব, সেটাও স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তো তৃণমূলের একটা রদবদলের সম্ভাবনা উঠে আসছে, আর অন্যদিকে তৃণমূলের শিক্ষা সেলের সংস্কার মাথা চাড়া দিয়ে উঠল নবীন প্রবীণ দ্বন্দ্ব।
অধ্যাপক ও শিক্ষকদের সংগঠন থেকে বাদ অভিষেক পন্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই তালিকা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন। শিক্ষামন্ত্রী নির্দিষ্টভাবে কি জানিয়েছেন যদি আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরো। দেখো, মূল সংগঠনের রদবদলের আগেই কিন্তু তৃণমূলের যে শিক্ষা সেল তার রদবদল হয়ে গিয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে নিজেদের দাবি করেন তাদেরকে সেই শিক্ষা সেলের পদাধিকার বল দেওয়া হয়নি, তেমনটাই তাদের অভিযোগ। তোমার মনে থাকবে মহিদুল ইসলাম যে বিভিন্ন সময় সরকার বিরোধী একাধিক আন্দোলন করেছে, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প, সেটা সেবাশ্রয় পর্যন্ত, সেখানে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল। সেই মহিদুল ইসলাম পদ হারিয়েছেন অভিষেকের সেনা বলে নিজেকে পরিচয় দেওয়া মণিশঙ্কর মণ্ডল। অর্থাৎ যারা অভিষেকপন্থী বলে নিজেদের দাবি করছেন, ফলাওভাবে প্রচার করেন, তারাই পদ হারাচ্ছেন এবং প্রতিহিংসাবশত তাদের পদ যাচ্ছে, তার কারণ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, এমনটা তারা দাবি করছেন। নিঃসন্দেহে এটা তৃণমূলের জন্য বিড়ম্বনার। শিক্ষামন্ত্রীকে তারা দুষছেন, তবে শিক্ষামন্ত্রী ফেসবুকে ফলাও করে লিখেছেন যে রদবদল হয়েছে একেবারে জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সব জায়গার পদাধিকার বলদের পরিবর্তন করা হয়েছে, তা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর নির্দেশে। অর্থাৎ নবীন প্রবীণ দ্বন্দ্ব কি কোথাও আবার এই শিক্ষা সেলের রদবদলের মাধ্যম দিয়ে প্রকাশ্যে চলে এলো? এই প্রশ্নই কিন্তু তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধন্যবাদ সুমন। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। আমরা অভিষেকের সেনা, আমাদের দমানো যাবে না, বিস্ফোরক দাবি অভিষেকপন্থী শিক্ষক নেতা মহিদুল ইসলামের। কি বলছেন তিনি, শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি, তার হয়ে সমর্থন করি, এটা মানে না। আমাদেরকে একাধিকবার হুমকি দেয় যে কেন এগুলো করে, আমাদেরকে সরিয়ে দেওয়া হবে। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করবে তারা দল বিরোধী কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া, তাদের কোনো কাজ করতে হবে না, এরকম বিশৃঙ্খলা তৈরি করে আসছিলেন। আজকে তিনি আমাদের সেই সরিয়ে দিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক এবং তার নেতৃত্বেই আমরা কাজ করি, ফলে গোটা রাজ্যব্যাপী শিক্ষক সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আমরা সেভাবেই থাকবো। অভিষেকের সমর্থনের প্রচার করার অপরাধী পদ গেল বিস্ফোরক তৃণমূলের অধ্যাপক নেতা মণিশঙ্কর মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করা ছাড়া, তার যে কর্মকাণ্ড সেগুলোর প্রচার ও প্রসার করা ছাড়া এদের আর কোনো অপরাধ নেই। আর এটা কোনো অপরাধ হতে পারে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যে ব্যক্তি বা যাদের কাছে এটা অপরাধ বলে মনে হচ্ছে, এর ব্যাখ্যা তারাই দিতে পারবেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেছেন মাননীয় নেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সেক্ষেত্রে আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সমর্থন জানানো এবং তার ভূয়সী প্রশংসা করা বলেই আমার মনে হয়। এটাতে কোনো, এবং আমি মনে করি, এখনও মনে করি যে এই যে ঘটনাগুলো ঘটছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাতসারে হচ্ছে না এবং তার অনুমতিক্রমে হচ্ছে না। এখানে মানে কিছু ব্যক্তি, কোনো একজন ব্যক্তি বা তার সঙ্গে আরও অ্যাসোসিয়েট এক দুজন আছে, তারা নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করবার জন্যেই এই কাজগুলো করছেন। এদিকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাকে অগণতান্ত্রিক বলে অভিযোগ করছেন পুরুলিয়ার অপসারিত জেলা সভাপতি সোনালী বন্দ্যোপাধ্যায়। মাননীয় শ্রী ব্রাত্য বসুর পেজ থেকে একটি রদবদলের লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে উনি বলেছেন যে সমস্ত জেলা সভাপতিদের সুপারিশক্রমে এই লিস্টটি প্রকাশিত হয়েছে, কিন্তু আমার জেলা সভাপতি শ্রী সৌমেন বেলথরিয়া আমার নামটি সুপারিশ করেছিলেন প্রাইমারি জেলা সভাপতি হিসেবে, কিন্তু আমার নামটি সেখানে রাখা হয়নি। এক্ষেত্রে আমার রাজ্য সভাপতি মহিদুল ইসলামের নামটিও বাদ পড়েছে। মনে হয় এই লিস্টটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। আমরা অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলি, তার পোস্টগুলিকে লাইক সাপোর্ট করি। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? তাহলে কি যারা অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করবে তারা কি দলবিরোধী কাজ করছে, আমরা কি দলবিরোধী কাজ করছি? এটা প্রশ্ন রইল। অভিষেকের হয়ে প্রচার করাতেই অপসারণ, এমনটাই দাবি অপসারিত রাজ্য কার্যকরী সভাপতি বুবাই কোলের। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষা সহায়ক সমিতির কার্যকরী সভাপতি। আমাদের মাননীয় মন্ত্রী তিনি আমাদের এই ডায়মন্ড হারবারের এমপি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি এবং তার এই প্রকল্পের বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা করি। সেইভাবে তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন। তিনি নিয়োগও করেননি, তিনি সরানোনি। নতুন তালিকা নিয়ে জিজ্ঞাসা করা হলে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যে সরিয়েছে বা যে অ্যাপয়েন্ট করছে সে বলতে পারবে। আমি অ্যাপয়েন্টও করিনি, আমি সরাইও নি। যে অ্যাপয়েন্টিং অথরিটি বা রিমুভিং অথরিটি সে বলতে পারবে। তৃণমূলের ঘরের লড়াইয়ে বাংলার শিক্ষা ব্যবস্থার কি লাভ হচ্ছে, প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই যে বাদ দেওয়া হচ্ছে না, তাতে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার কি লাভ হচ্ছে? শিক্ষার্থীদের, শিক্ষাকর্মীদের, টিচারদের কি লাভ হবে? এই লড়াই তো তাদের নিজের ঘরের লড়াই, সে লড়াই চলতে থাক। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যাতে কোনো লাভ হয় সেরকম কোনো পরিবর্তন হবে। এবারে একটু মুর্শিদাবাদের রাজনীতির খবরে নজর রাখা যাক। একের পর এক বোমা তো ফাটিয়েই চলেছেন হুমায়ুন কবির। ফের বোমা ফাটালেন তিনি। বহরমপুরে বিধানসভা ভোটে দাঁড়ালে অধীরই জিতবেন, অধীর না দাঁড়ালে 22 আসনের 22টাই জিতবে তৃণমূল। দল দায়িত্ব দিলে 22-এ 22 করে দেখাবো, হুঙ্কার ভরতপুরের বিধায়কের। কি বলছেন তিনি, আগে আপনাদের শোনাই। মুর্শিদাবাদের 22টা সিট, অধীরবাবু যদি বহরমপুর সিটে কন্টেস্ট করে তাহলে আর সুব্রত মৈত্র জিতবে না, ওই সিটটা অধীরবাবু জিতবে। তাহলে আমরা 21-1 হব। আর অধীরবাবু যদি বিধানসভায় কন্টেস্ট না করে, আমি বলছি আমরা মুর্শিদাবাদ জেলায় 22-0 করবই। আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, আমাদের মাননীয় দিদি উনি যদি আমাদের যেভাবে 2024-এর লোকসভায় আমার উপরে অনেকটাই দায়িত্ব দিয়েছিলেন নির্বাচনের কাজ করার জন্য, সেই রকম কোনো দায়িত্ব যদি আমার উপরে বর্তায়, বা মুর্শিদাবাদের 22-এর মধ্যে 20 আছি আর 2টো বিজেপি আছে, আমি আপনাকে এখানে অন ক্যামেরায় বলছি, আমাকে যদি আমার উপরে ভরসা দেয় তাহলে আমি মুর্শিদাবাদের জনগণের কাছে, মুসলিম সম্প্রদায়ের কাছে তো গ্রহণযোগ্য আছি, আমি হিন্দু সম্প্রদায়ের কাছেও এটা করে দেখাবো যে আগামী দিনে 22-এ 22-0 হবে। অধীর চৌধুরী ফেল করবে, শুভেন্দু অধিকারীরা ওখানে ফেল করবে। দীপ, দেখো একের পর এক বোমা ফাটিয়েই যাচ্ছেন ভরতপুরের বিধায়ক। কখনো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এমন কথা বলছেন দলের রোষের মুখে পড়তে হচ্ছে, কখনো তিনি বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী তিনি যদি না দাঁড়ান তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তিনি 22-এ 22 করে দেখাবেন। এবং একের পর এক বিতর্কিত মন্তব্যের পরেও উল্লেখযোগ্যভাবে তার বিরুদ্ধে কিন্তু দল বা শৃঙ্খলা রক্ষা কমিটি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। একেবারে এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বহরমপুরের বিধানসভা ভোটে দাঁড়ালে অধীর চৌধুরী জিতবেন, অধীরে না দাঁড়ালে 22-এ 22 তৃণমূল জিতবে। 2026-এর ভোটের আগে বঙ্গেও মন্দির মসজিদ রাজনীতি। আজ মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাম মন্দিরের শিলান্যাস এবং ভূমি পুজোর আয়োজন করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। আগেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবিরকে রাম মন্দিরের শিলান্যাসে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছে মন্দিরের শিলান্যাস যারা উদ্বোধন করতে চলেছেন সেই হিন্দুত্ববাদী সংগঠনগুলি। আরো বিস্তারিত জানবো, মুর্শিদাবাদ থেকে কৌশিক রয়েছে আমাদের সঙ্গে। কৌশিক, এই রাম মন্দিরের শিলান্যাস স্থাপন, সেখানে ভূমি পুজো চলছে, আচমকা মুর্শিদাবাদে কেন রাম মন্দির স্থাপনের জন্য এত তড়িঘড়ি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর? দেখো, মুর্শিদাবাদকে এই কারণে বেছে নেওয়া হয়েছে যে হুমায়ুন কবির প্রথমে বলেছিলেন বাবরি মসজিদের কথা, তিনি তার 70% অর্থাৎ সংখ্যালঘু ভোট কনসেন্ট্রেট করার চেষ্টা করেছিল এবং তার পাল্টা কিন্তু এই অম্বিকানন্দ মহারাজ মুর্শিদাবাদের রাম মন্দিরের কথা ঘোষণা করেছিলেন এবং প্রতিটি বিধানসভায় সেই মতো কিন্তু এই সাগরদিঘির যে অলঙ্কার গ্রাম সেখানে কিন্তু এই রাম মন্দিরের ঘোষণা করেছিলেন এবং সেখানে সেই ভূমি পূজনের কাজ শুরু হয়ে গেছে এবং আজ সকাল থেকে ভূমি পূজন চলছে এবং একটি রামলালার বিগ্রহ নিয়ে আসা হয়েছে যে মূর্তি পূজিত হচ্ছে এখন। এবং এখানে যে তারা কিন্তু এখানে রাজনীতির কথা মানতে চাইছেন না, কারণ তারা বলছেন যে সর্বদল নির্বিশেষে সবাইকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছে সেই মতো। তবে এখানে সেরকম কেউ চোখে পড়ার মতো না আসলেও কিন্তু একদমই বিজেপির যে সংখ্যালঘু মুখ তাকে কিন্তু একজনকে দেখা যাচ্ছে, জাকির হোসেন। এই যে এখানে আসা কেন? দেখুন, এখানে আসা হুমায়ুন কবির সাহেব বলেছিলেন আমরা সমস্ত জায়গা জুড়ে
মসজিদ তৈরি করব। পার্শ্বকে তো বললেন যদি মন্দিরের জন্য জায়গা দেওয়া হয় চায়েন তাহলে আমরা পাশে দিতে পারি। তো এগুলো মমতা ব্যানার্জির একটা ভুয়ো, পুরো সিস্টেমটা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যেভাবে সমীকরণ চালিয়ে যাচ্ছেন, মিথ্যার প্রকল্প চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে যদি বলেন হুমায়ুন কবির সাহেব একটা আছে, সেটাও যদি বলেন ধর্ম নিয়ে রাজনীতি করা হয় তাহলে সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে দেখে নিন। যদি বলেন ধর্ম নিয়ে বেশি রাজনীতি করা থাকে তাহলে তোয়া সিদ্দিক বাবুকে। বিজেপি তো রাম নিয়ে রাজনীতি করে, একদমই না। বুঝতে পেরেছি কৌশিক, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আজ মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাম মন্দিরের শিলান্যাস এবং ভূমি পূজার আয়োজন করা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে হুমায়ুন কবিরকেও। কি বললেন অম্বিকানন্দ মহারাজ শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো কি বলেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে কি আমন্ত্রণ করা হয়েছে? হুমায়ুন কবিরকে হোয়াটসঅ্যাপ মারফত জানানো হয়েছে, কিন্তু উনি, আমি দেখলাম আপনাদের চ্যানেলে উনি বলেছেন যে ওনাকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। এটা সর্বৈব মিথ্যা কথা। আমি আপনাদের চ্যানেলের মারফত দেখিয়ে দিতে চাই যে হুমায়ুন কবির সাহেবকে আমি হোয়াটসঅ্যাপ মারফত যে জানিয়েছি তার সম্পূর্ণ তথ্য আমার আছে। এই যে হুমায়ুন কবির সাহেব, এটা ওনারই হোয়াটসঅ্যাপ আইডি, আপনারা দেখছেন তো। ওনাকে কিন্তু জানানো হয়েছিল যে একদম সসম্মানে জানানো হয়েছে, আমি আমার পক্ষ থেকে জানিয়েছি। তাই উনি যে কথাটা বলছেন উনি হয়তো দেখতে পারেননি সময়াভাবে, তবুও আমি ওনাকে বলবো যদি মুর্শিদাবাদে থাকেন অবশ্যই আসুন। ওনারা যদি কাল সন্ধ্যা অবধি আমাকে কমিউনিকেটেড করতেন বা আমাকে ওভার ফোনে বা হোয়াটসঅ্যাপ কলে বলতেন যে আমরা যেতে পারিনি, কিন্তু আমাদের এই রাম মন্দির যে ট্রাস্ট থেকে শিলান্যাস হচ্ছে তার পক্ষ থেকে আপনাকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনি উপস্থিত থাকুন। আমি বলছি আপনাকে, আমি কোনো কথা বলে সেইখান থেকে পিছু হটি না, আমি নিশ্চয়ই যেতাম বা ওই রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে আমি প্রেজেন্ট থাকতাম। কিন্তু এই যে মিথ্যাচার করছেন ওনারা, অনিচ্ছাকৃত হোক আর ইচ্ছাকৃত হোক আমাকে নিয়ে এত কথা বলছেন, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে নন্দীগ্রামে মিছিল করছেন শুভেন্দু অধিকারী। সাগরদিঘিতে ভূমি পুজো এবং তার পাশাপাশি নন্দীগ্রামে মিছিলে পা মেলালেন শুভেন্দু অধিকারী। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি কনিষ্কর কাছে। কনিষ্ক, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, সকাল থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেওয়া হয়। রাম মন্দির যে স্থাপন করা হয়েছে তার বর্ষপূর্তি উপলক্ষে মূলত মূল মন্দিরের যে প্রতিস্থাপন দিবস, এই দিবসকে মূলত আড়ম্বরে উদযাপন করা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু নন্দীগ্রামের ভেটুরিয়া থেকে নন্দীগ্রাম রিয়াপাড়া শিব মন্দির পর্যন্ত এই যে প্রায় 4 কিলোমিটার রাস্তা, এই 4 কিলোমিটার রাস্তা শুভেন্দু অধিকারী পদযাত্রা করছেন এবং তার সাথে সাথে কিন্তু যারা সনাতন ধর্মে বিশ্বাসী সেই সব মানুষজন, পাশাপাশি কিন্তু বিজেপির কর্মী সমর্থক উৎসাহী মানুষজন, গ্রামবাসী প্রত্যেকেই কিন্তু রয়েছেন, প্রত্যেকেই হাতে রয়েছে শ্রীরামচন্দ্রের যে ছবি আঁকা সেই ধ্বজা, সেই ধ্বজা নিয়ে কার্যত তারা এতটা রাজপথ অতিক্রম করে পদযাত্রা করে এগিয়ে আসছেন। অবশ্যই অগ্রভাগে আছেন নন্দীগ্রামের বিধায়ক এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু বারবার বিভিন্ন সভা সমিতি থেকে ডাকবেন যে ধর্মীয় বিষয় রাখার, নিজের ধর্ম রক্ষার জন্য তিনি বারবার আহ্বান করেন। এই নন্দীগ্রামের সকালের এই যে মিছিল কার্যত সেই আহ্বানকে আরো বেশি দৃঢ় বিশ্বাস জাগাবে বলে তিনি এখন পর্যন্ত তিনি দাবি করেছেন। এবং এই মিছিল যে প্রায় দীর্ঘ পথ অতিক্রম করে নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে এসে শেষ হবে এবং এখানেই একটি ছোট সভার আয়োজন করা হয়েছে। সনাতন ধর্ম অবলম্বন মানুষজনের কাছে তিনি বার্তা দেবেন, সে কি বার্তা দেন সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ কনিষ্ক। পরিস্থিতিকে নজর রাখো। সাগরদিঘিতে রাম মন্দিরে যখন শিলান্যাস তখন নন্দীগ্রামে মিছিলে পা মেলালেন শুভেন্দু অধিকারী। আর মুর্শিদাবাদের ছবি দেখালাম, নন্দীগ্রামের ছবি দেখালাম, এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাদের দেখাচ্ছি রাম মন্দির উদ্বোধনের দিনের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত ধরে অযোধ্যা মন্দিরের যে রাম মন্দিরের সূচনা হয়েছিল অযোধ্যায়, সেই রাম মন্দিরের সূচনার দিনের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা।
দীপ, আমরা জানি যে মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় সিআরডি টিম বারবার মেদিনীপুর মেডিকেলে গেছে এবং তারপর যাওয়ার পর মেদিনীপুর মেডিকেলের 13 জন ডাক্তারের বিরুদ্ধে সিআইডি তদন্তের বিষয়টিও উঠে এসেছে। রক্ষা কবচে এবার হাইকোর্টের দ্বারস্থ মেদিনীপুর মেডিকেলের এক জুনিয়র চিকিৎসক। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে? দেখো, এখানে চিকিৎসক এসছেন কলকাতা হাইকোর্টে রক্ষা কবচে। একই সঙ্গে পল্লবী চ্যাটার্জি নামে সেখানকার মেদিনীপুরের একজন সিনিয়র রেসিডেন্ট মামলার অভিযোগ করেছেন যে এখানে শুধুমাত্র ডাক্তারদের একটা বলির পাঠা করা হচ্ছে, তাদেরকেই সামনে আনা হচ্ছে। সিআইডির ভূমিকা এখানে নিন্দনীয়, সেটাকেই চ্যালেঞ্জ করে তারা রক্ষা কবচ পেয়েছেন, হাইকোর্টে মামলা করেছেন। পুলিশ ইচ্ছাকৃতভাবেই ডাক্তারদের ফাঁসানোর চেষ্টা করেছে এমন অভিযোগ করা হয়েছে। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতির সংখ্যাংশের। ধন্যবাদ শ্রাবন্তী। আর এদিকে এসএসকেএমে মেদিনীপুর কাণ্ডে ভর্তি অসুস্থ হওয়া এক প্রসূতির অবস্থা এখনো সংকটজনক। এসএসকেএমে চিকিৎসাধীন নাসরিন খাতুনের অবস্থা এখনো সংকটজনক। 11 দিন পরেও নাসরিনের দেহে সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে আসেনি। 12 জানুয়ারি 3 প্রসূতিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল থেকে। 3 জনের মধ্যে নাসরিনই আপাতত ভেন্টিলেশনে রয়েছেন। ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে, পর্যবেক্ষণে রাখা হয়েছে মাম্পি সিংকে। মাম্পি সিং এর বিপদও এখনো কাটেনি জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসাধীন আরও এক প্রসূতি মিনারা বিবির অবস্থা স্থিতিশীল।